হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। এই আজকের পরিমাপের যন্ত্রসমূহ এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? পরিমাপের যন্ত্রসমূহ, এই পরিমাপের যন্ত্রসমূহ, পরিমাপ একদম সাইলেন্ট থাকবে। পরিমাপের যন্ত্রসমূহ মানে কি? তাহলে এই যে ভৌত রাশি যেগুলো জানলাম, যে রাশিগুলো সম্পর্কে আমরা এতদিন জানলাম, পরিচিতি হলাম, সেই রাশিগুলো কিভাবে পরিমাপ, মানে সেগুলো পরিমাপ করতে গেলে আমরা কি কি যন্ত্র ব্যবহার করব, সেগুলো সম্পর্কে আজকে জানবো। মনে কর দৈর্ঘ্য একটা কি রাশি? দৈর্ঘ্য একটা রাশি, তো ভৌত রাশি বলতে পারি বা কি বলতে পারি, প্রাকৃতিক রাশি বলতে পারি। এবার এই যে দৈর্ঘ্য রাশিটাকে, কোনো কিছু দৈর্ঘ্য মাপার জন্য আমরা কি কি যন্ত্র ব্যবহার করতে পারি, এমনি নর্মালি আমরা সেগুলো আস্তে আস্তে আমরা এবারে জানবো। বা মনে কর সময় মাপার জন্য আমরা কি ব্যবহার করব, কি বললাম বোঝো না? মনে কর দৌড় প্রতিযোগিতা হচ্ছে, সেখানে সময় মাপার জন্য আমরা কি ব্যবহার করব, বা ভর পরিমাপের জন্য আমরা কি যন্ত্র ব্যবহার করব। তাহলে রাশিগুলো, এই তাহলে এতদিন আমরা রাশিগুলো সম্পর্কে জেনেছিলাম, ঠিক আছে? কোনগুলো রাশি, আবার সেই রাশিগুলো জানা হয়ে গেলে সেই রাশিগুলোকে আমরা স্কেলার রাশি, ভেক্টর রাশিতে ভাগ করেছিলাম। আবার সেই রাশিগুলোকে আবার লব্ধ রাশি, মৌলিক রাশি এবং লব্ধ রাশিতে ভাগ করেছিলাম। এগুলো হয়ে যাওয়ার পরে রাশিগুলোর প্রত্যেকটা রাশির এসআই একক, সিজিএস একক এবং মাত্রা, এগুলো সব বের করেছিলাম প্রত্যেকটা রাশি, তাই তো? মানে যে রাশিগুলো আমাদের বইয়ের মধ্যে আছে সেই রাশিগুলো সম্পর্কে আমরা এসআই একক, সিজিএস একক এবং মাত্রা এগুলো বের করেছিলাম, তাই তো? তাহলে আজকে আমরা জানবো যে এই যে রাশিগুলো পরিমাপ করতে গেলে, মাপতে গেলে আমরা কি যন্ত্র ব্যবহার করব, তাই তো? দেখ, দৈর্ঘ্য মাপার জন্য আমরা কি করি? মনে কর খাতার উপরে আমরা এইসব যখন জ্যামিতি করি, তাহলে মনে কর একটা 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সরলরেখা টানছি। সেই সরলরেখাটা টানছি কিসের ভিত্তিতে? মানে স্কেলের ভিত্তিতে, তাই তো? তাহলে দৈর্ঘ্য মাপার জন্য আমরা যে স্কেলটা ব্যবহার করি এখন, সেটাকে আমরা কি বলবো? মিটার স্কেল, বা বলতে পারি সাধারণ রৈখিক স্কেল। কি বললাম, বোঝা গেল? সাধারণ রৈখিক স্কেল। রৈখিক মানে কি? একদম আমরা তো যখন স্কেলে যখন টানি সেটা কি একদম কি সোজা, ওই জন্য এটাকে কি বলবো? রৈখিক, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য মাপার জন্য আমরা এখন যে স্কেলটা ব্যবহার করি সেটাকে বলবো মিটার স্কেল বা সাধারণ রৈখিক স্কেল। এবারে দেখ, এই স্কেলটা, তাহলে যখন আমি বললাম একটা 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখা খাতায় টানতে, তাহলে সবার কাছে কি সমান, সবার কাছে কি একই স্কেল থাকে? মানে একই বলতে সবার কাছে কি ওই কাঁচের স্কেল থাকে, মানে প্লাস্টিকের, যেটা প্লাস্টিকের স্কেল থাকে কি? কারোর কাছে মনে কর ওই কাঠের স্কেল আছে, কারোর কাছে প্লাস্টিকের, কারোর কাছে স্টিলের স্কেল আছে, তাই তো? কি বললাম, বোঝা গেল? তাহলে এবারে আমাদের মনে রাখতে হবে, তাহলে দৈর্ঘ্য মাপার জন্য আমরা কি স্কেল ব্যবহার করছি? মিটার স্কেল, বা বলতে পারি সাধারণ রৈখিক স্কেল, তাই তো? তাহলে আমরা যে ওই যে স্কেলটা ব্যবহার করছি, সেই স্কেলের সাহায্যে আমরা সেন্টিমিটার, মনে কর 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সরলরেখা টানছি, তাই তো? মানে ওই স্কেলে সেন্টিমিটার আর মিলিমিটারের দাগ কাটা থাকে, সেন্টিমিটার আর মিলিমিটারের দাগ কাটা থাকে। এই বুঝতে পারছিস? আমরা যে স্কেলটা এখন ব্যবহার করি সেই স্কেলে সেন্টিমিটার এবং মিলিমিটারের দাগ কাটা থাকে। সেন্টিমিটার মানে কি? ওই সেন্টিমিটারটা সহজে বুঝতে পারিস, সেন্টিমিটারটা সহজে বোঝা যায়। মনে কর
ঠিক আছে, মনে করো এখানে 0 থেকে শুরু হচ্ছে, তাই তো? এবারে মাঝখানে কি করা থাকে এরকম ছোট ছোট করে, 1 2 3 4 3 4, তাই তো? তাহলে এই পর্যন্ত কত হয় 1। তাহলে 0 থেকে 1 মানে কি, এটা কি হলো 1 সেমি হলো। আবার কি আছে, এরকম একটা, এরকম 2 আছে, এরকম গ্যাপে গ্যাপে কি আছে, এখানে 3 হবে, তাই তো? কি বললাম, বোঝা গেল? তাহলে এই 1 2 3 এগুলো কি সেন্টিমিটারে। যদি বলে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য সরলরেখা টানতে তাহলে এই পর্যন্ত, 2 সেন্টিমিটার বললে এই পর্যন্ত, ঠিক আছে? এবার এই 0 থেকে 1 এর মাঝে কটা ঘর থাকে, 10টা ঘর থাকে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ঘর কাটা থাকে। এই ঘরগুলো কিসের ঘর, মিলিমিটারের ঘর। কি বললাম, বোঝা গেল? দেখ, যদি আমি বলি 1 সেমি, তাহলে 1 সেন্টিমিটার মানে যদি আমি বলি কত মিলিমিটার, 10 মিলিমিটার, মানে mm, ঠিক আছে? 1 মিলির জন্য একটা এম, মিটারের জন্য আরেকটা, ঠিক আছে? তাহলে 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার, ঠিক আছে? তাহলে এবারে যদি বলা হয়, তাহলে এই যে মনে কর, যদি মনে কর এইরকম ছোট ঘর আরো যদি দুটো টানি, তাহলে এটা কত সেন্টিমিটার হলো, এই পর্যন্ত হচ্ছে 1 সেন্টিমিটার, তার মানে 1.2 সেন্টিমিটার। যদি বলে 1.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখা টানতে তাহলে কি হবে, এই পর্যন্ত টানবে, তাই তো? এবারে দেখ, এই যে প্রত্যেকটা ঘর, এই ভিতরে যে ঘরগুলো সেগুলো কি মিলিমিটারের ঘর, তাই তো? সেই প্রত্যেকটা ঘরের মান কত হবে, প্রত্যেকটা ঘরের মান মানে ভিতরের যে ঘরগুলো আছে সেগুলো কিসের, মিলিমিটারের, ঠিক আছে? মিলিমিটার, সেন্টিমিটার এগুলোকে আমরা এখানে আমরা কি জানবো পরিমাপের চ্যাপ্টারে, সেগুলো কি একক, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার এগুলো কি একক। তাহলে এখানে এই যে প্রত্যেকটা মিলিমিটার ঘরের মান কত হবে, কি বললাম জিনিসটা বুঝতে পারছিস তো? এখান থেকে এটা পুরোটা 1 সেন্টিমিটার, তাহলে ভিতরের গুলো সব কি মিলিমিটারের ঘর, তাহলে কই 10টা ঘর আছে, তাহলে প্রত্যেকটা ঘরের মান কত হবে। তাহলে আমি লিখতে পারি যে, দেখ দেখে নে, ওয়েকিং নিয়মের অঙ্ক যেমন 10টি ঘর সমান সমান কত, 10 মিলিমিটার, তাহলে একটা ঘর সমান সমান কত হবে, 1 মিলিমিটার হচ্ছে, তাই তো? হ্যাঁ, কাটাকুটি করলে কি হবে, তাহলে 10/10 মানে কত হবে, 1 মিলিমিটার, মানে 1 কত হচ্ছে, কি বললাম বুঝতে পারলি? হ্যাঁ, জিনিসটা বুঝতে পেরেছিস? এই, তাহলে প্রত্যেকটা ঘরের মান তাহলে কত হচ্ছে, 1 মিলিমিটার। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ, যদি আমি সেন্টিমিটারে যদি বলি, এই দেখেন, যদি আমি সেন্টিমিটারে যদি বলি যে 10টি ঘর সমান সমান, সেটা বলতে পারি কি 1 সেমি। তাহলে 10টা ঘর সমান সমান কত, 1 সেন্টিমিটার, তাহলে একটা ঘর সমান সমান কত হবে, 1/10 এত সেমি, তার মানে কত হচ্ছে 0.1 সেমি। তাহলে আমরা যে স্কেলটা ব্যবহার করি সেই স্কেলটাকে আমরা কি বলবো, মিটার স্কেল বলতে পারি বা সাধারণ রৈখিক স্কেল। সেই স্কেলটা কি জন্য ব্যবহার করি, বা কোন রাশি পরিমাপ করতে ব্যবহার করব, দৈর্ঘ্য, তাই তো? তাহলে ওই স্কেলটা কোন রাশি পরিমাপ করতে ব্যবহার করছি, দৈর্ঘ্য পরিমাপ করতে ব্যবহার করছি। এবার ওই স্কেলের সাহায্যে আমরা সেন্টিমিটার এবং মিলিমিটার পর্যন্ত কি করতে পারবো, মনে কর মনে কর একটা 5 সেন্টিমিটার দৈর্ঘ্য একটা সরলরেখা টানতে বললো, তাহলে আমরা ওই স্কেলের সাহায্যে আমরা সহজেই কাটতে পারবো, কেটে নিতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা যে মিটার স্কেলটা ব্যবহার করছি সেখানে সেন্টিমিটারের ঘর কাটা থাকে, আর কিসের ঘর কাটা থাকে, মিলিমিটারের ঘর কাটা থাকে। কি বললাম, বোঝা গেল? তাহলে এবারে মনে রাখবি, তাহলে 0 থেকে 1 মানে কত সেন্টিমিটার হলো, 1 সেন্টিমিটার। 1 থেকে 2 মানে কত সেন্টিমিটার, 1 থেকে 2 মানে কত, 1 সেন্টিমিটার। ভালো করে জিনিসটা বুঝবি, 0 থেকে 1 সেন্টিমিটার মানে কত সেন্টিমিটার হলো, 1 সেন্টিমিটার। 1 থেকে 2 মানে সেই 1 সেন্টিমিটার। যদি বলে 0 থেকে 2 তাহলে 2 সেন্টিমিটার। এখানে মনে রাখতে হবে যে প্রতি 1 সেন্টিমিটারের মধ্যে কি থাকে, 10টা মিলিমিটারের ঘর কাটা থাকে, ঠিক আছে? 10টা মিলিমিটারের
ঘর কাটা থাকে, তাহলে সেই প্রত্যেকটা ঘরের মান যদি আমি মিলিমিটারে বলি তাহলে 1 মিলিমিটার হবে, আর যদি সেন্টিমিটারে যদি বলি 0.1 সেন্টিমিটার। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ, জিনিসটা ক্লিয়ার? তাহলে এই যে 10টা ঘর যদি আমি সেন্টিমিটারে যদি বলি, 10টা ঘর মানে সেটা কি 1 সেন্টিমিটার। আবার 10টা ঘর যদি আমি মিলিমিটারে যদি বলি 10, তাহলে 10টা ঘর মানে কি 10 মিলিমিটার, তাই তো? 10টা ঘর সমান সমান 10 মিলিমিটার, আবার 10টা ঘর সমান সমান 1 সেন্টিমিটার। 10টা ঘর সমান সমান 1 সেন্টিমিটার, এই জায়গাটা সহজ বোঝা, তাই তো? এই যে 10টা ঘর পেরিয়ে আসবে মানে কত সেন্টিমিটার হয়ে যাবে? 1 সেন্টিমিটার। কিন্তু 10টা ঘর সমান সমান 10 মিলিমিটার কেন বলবো? দেখ 1 সেন্টিমিটার মানে কত মিলিমিটার? 10 মিলিমিটার। তার মানে আমি 10টা ঘর সমান সমান 10 মিলিমিটার বলতে পারি। ক্লিয়ার এই জায়গাটা? হ্যাঁ, তাহলে একটা ঘর সমান সমান কত হবে? 10/10 মানে কত হবে? 1 মিলিমিটার। কি বললাম, বোঝা গেল? দুটো ভাবেই বলতে পারি, মিলিমিটারে বললে 1 মিলিমিটার প্রত্যেকটা ঘরের মান, আর সেন্টিমিটারে যদি বলি 0.1 সেন্টিমিটার। এই পর্যন্ত ক্লিয়ার সবার? এবারে দেখ, এই যে স্কেল গুলো যেটা বললাম, কারোর কাছে মনে কর কাঠের স্কেল আছে, কারোর কাছে মনে কর স্টিলের স্কেল আছে, কারোর কাছে মনে কর প্লাস্টিকের স্কেল আছে। তাহলে আমরা ওই যে সরলরেখাগুলো যখন আমরা টানি খাতাতে, তাহলে কোন স্কেলটা আমাদের ব্যবহার করা উচিত আর কোন স্কেলটা আমাদের ব্যবহার করা উচিত নয়? যেগুলো ধাতুর স্কেল, ওই যে স্টিলের স্কেল গুলো বলছি, তাহলে ওই যে স্কেল গুলো কি হয়, ধাতু কি হয়, টেম্পারেচার বাড়লে কি হবে, তার কি হবে, প্রসারণ হবে, মানে দৈর্ঘ্যে কি হবে, বেড়ে যাবে। তখন কি হবে, পার্টটা কি হবে, আর ঠিকঠাক থাকবে না। কি বললাম, বোঝা গেল? পার্টটা তখন আর ঠিকঠাক থাকবে না। কিংবা মনে কর যখন টেম্পারেচার কমে যাবে তখন কি হবে, ও কি হয়ে যাবে, সংকুচিত হবে, মানে দৈর্ঘ্যে কি হলো, ছোট হলো, তখন কি হলো, পার্টটা ভুলভাল হয়ে যাবে। কি বললাম, বুঝতে পেরেছিস? যে স্টিলের সেলগুলো আমরা ব্যবহার করি ওইগুলো ব্যবহার করা কেন উচিত নয়? নিখুঁত কোনো পরিমাপের ক্ষেত্রে ওইসব স্কেল আমরা ব্যবহার করতে পারবো না। কি বললাম, বোঝা গেল? তার কারণটা হচ্ছে ওই যে স্টিল টেম্পারেচার বাড়লে কি হবে, ও তো তাপের সুপরিবাহী, ও তো তাপ নিতে পারে। তাহলে তাপ নিতে পারে মানে কি, ওর টেম্পারেচার কি হবে, বাড়লে দৈর্ঘ্যে কি হবে, বেড়ে যাবে, তখন কিন্তু আমরা সঠিক পার্ট পাবো না। কি বললাম, বোঝা গেল? কিংবা টেম্পারেচার কমলে ও কি হবে, সংকুচিত হবে, ছোট হবে, তখন কিন্তু আমরা ঠিকঠাক পার্ট পাবো না। ওই জন্য আমরা এই যে ধাতব স্কেল গুলো আমরা ব্যবহার করতে, কি বললাম, বোঝা গেল? কাঠের বা প্লাস্টিকের তৈরি মিটার স্কেল ব্যবহার করা তার থেকে অনেক, কাঠ তো কি তাপের সুপরিবাহী, কি ঠিক আছে, বা এই যে প্লাস্টিক এগুলো কি তাপের সুপরিবাহী, কিন্তু ধাতু কি কাঠে এই তাপের সুপরিবাহী। তাপের সুপরিবাহী মানে কি, তা সে সহজেই কি হবে, গরম হয়ে যাবে। তাপের সুপরিবাহী মানে কি, সহজেই গরম হয়ে যাবে। গরম হয়ে যাবে মানে কি, কোনো একটা উত্তপ্ত জায়গার কাছে রাখবি, সহজেই গরম হয়ে যাবে। কিন্তু কাঠ বা প্লাস্টিক এরা কিন্তু তাপের কুপরিবাহী। কি বললাম, বোঝা গেল? এই পর্যন্ত সবাই ক্লিয়ার? হ্যাঁ, এবারে 10 পেজের মিটার স্কেলের সীমাবদ্ধতা। মিটার স্কেলের সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা মানে, তাহলে এখানে একটা জিনিস তোকে মনে রাখতে হবে, মিটার স্কেলের সাহায্যে আমরা সর্বনিম্ন মানে সব থেকে ছোট যে দৈর্ঘ্য যেটা পরিমাপ করতে পারবো তার মান কত? মিটার স্কেলের সাহায্যে সব থেকে ছোট যে দৈর্ঘ্য যেটা পরিমাপ করতে পারবো তার মান কত? হ্যাঁ, বল বল। 1 মিলিমিটার। এই যে 1 মিলিমিটার, সব থেকে যে ছোট ছোট ঘরের সব থেকে ছোট ঘরের দৈর্ঘ্য কত, এখান থেকে এই পর্যন্ত কত, 1 মিলিমিটার। তাহলে এর থেকে কিন্তু আরো যদি ছোট যদি হয়ে যায়, সেটা কিন্তু আমরা এই মিটার স্কেলের সাহায্যে আমরা আর মাপতে পারবো না। কি বললাম, বোঝা গেল? 1 মিলিমিটার বলতে পারি বা 0.1 সেন্টিমিটার। তাহলে 1 মিলিমিটারের থেকে ছোট বা 0.1 সেন্টিমিটারের থেকে যদি ছোট হয়ে যায়, কি বললাম, বোঝা গেল? এই 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার থেকে যদি ছোট হয়ে যায়, তখন কিন্তু আমরা আর এই মিটার স্কেলের সাহায্যে সেই দৈর্ঘ্যটা আমরা মেজারমেন্ট করতে পারবো না। কি বললাম, বোঝা গেল? সীমাবদ্ধতা, এগুলো কিন্তু মনে রাখতে হবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, তারপরে কি বলছে দেখো, এছাড়া মিটার স্কেলের সাহায্যে 1 মিটারের বেশি দৈর্ঘ্য মাপা যায় না। 1 মিটারের বেশি দৈর্ঘ্য আমরা মিটার স্কেলের সাহায্যে মাপতে পারবো না। কি বললাম, বোঝা গেল? 1 মিটারের বেশি দৈর্ঘ্য আমরা মাপতে পারবো না। আমরা যে স্কেলগুলো ব্যবহার করি 15 সেন্টিমিটারের আছে, 30 সেন্টিমিটার আছে, তাহলে ওখানে কি আছে, সেন্টিমিটার আর মিলিমিটারের ঘর আছে। তাহলে আমরা ওই যে স্কেলের সাহায্যে আমরা 1 মিটারের বেশি দৈর্ঘ্য আমরা মাপতে পারবো না। এবার আমরা যে স্কেলগুলো ব্যবহার করি 30 সেন্টিমিটার, তাই তো, তার থেকে ছোটটা কত, 15 সেন্টিমিটার। তাহলে 1 মিটার মানে
1 মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। কিন্তু আমরা যে ওই যে স্কেলগুলো তো 30 সেন্টিমিটার, ওই স্কেলগুলো কত? 30 সেন্টিমিটার। তাহলে ওরকম তিনটে স্কেল পাশাপাশি বসালে কত হবে? 30 30 মানে 60, 30 90, আরো 10 অ্যাড করলে তবেই হবে 1 মিটার। কি বললাম বোঝা গেল? তাহলে মিটার স্কেলের সাহায্যে সর্বোচ্চ আমরা 1 মিটারের বেশি দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো না। আরেকটা কি? 1 মিটারের কম দৈর্ঘ্য, 1 মিটার নয় সরি, 1 মিলিমিটারের বা 0.1 সেন্টিমিটারের কম দৈর্ঘ্য আমরা মেজারমেন্ট করতে পারবো না। তাহলে এখানে তোকে মেন জিনিস যেটা মনে রাখতে হবে, যেসব জায়গাগুলো, তাহলে দৈর্ঘ্য পরিমাপ, দৈর্ঘ্য একটা কি রাশি, তাহলে সেই রাশিটা মাপতে গেলে আমরা কি ব্যবহার করব? সাধারণ রৈখিক স্কেল বা বলতে পারি মিটার স্কেল। এবারে সাধারণ রৈখিক স্কেল বা মিটার স্কেলের সাহায্যে আমরা সেন্টিমিটার, মিলিমিটার, তাই তো, এই সব পর্যন্ত আমরা কি করব? পরিমাপ করতে। মনে করো 5 সেন্টিমিটার দৈর্ঘ্য একটা সরলরেখা টানতে পারি, বা মনে করো 5.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সরলরেখা টানলাম, সেইগুলো আমরা এইসব। তাহলে এই যে মিটার স্কেলের মধ্যে কিসের দাগ কাটা থাকে? কোন কোন এককের? সেন্টিমিটার আর মিলিমিটার। ঠিক আছে, এইগুলো মনে রাখতে হবে। মিটার স্কেলে কোন কোন কিসের কিসের দাগ কাটা থাকবে, কোন কোন এককের? একটা হচ্ছে সেন্টিমিটার আর একটা মিলিমিটার। ক্লিয়ার? মিটার স্কেলের সাহায্যে সব থেকে কম কত দৈর্ঘ্য মাপতে পারবো, সর্বোচ্চ কত দৈর্ঘ্য মাপতে পারবো? মিটার স্কেল মানে নিখুঁত পরিমাপের জন্য আমরা কেন ধাতব স্কেল ব্যবহার না করে প্লাস্টিক বা কাঠের তৈরি স্কেল ব্যবহার করব? এই জায়গাগুলো কিন্তু মনে রাখতে হবে। ক্লিয়ার? এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে স্কেলের সাহায্যে যখন আমরা 5.6 সেন্টিমিটার বা 5.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের যখন একটা সরলরেখা যখন আমরা স্কেলের সাহায্যে যখন ওই মিটার স্কেলের সাহায্যে যখন আমরা টানবো, তখন চোখটাকে কিন্তু ওই যে, যদি আমি 5 সেন্টিমিটার পর্যন্ত যদি টানি, তাহলে 5 এর ঘরে চোখটাকে কি করতে হবে? লম্বালম্বি ভাবে রাখতে হবে। ধারে কোনো রকম ভাবে অ্যাঙ্গেল করে রাখলে হবে না। একদম চোখটাকে আমি যে পর্যন্ত সরলরেখাটা টানছি, ঠিক আছে, সেই ঘরে, সেই দাগের উপরে আমার চোখটা, মানে আমাদের চোখটাকে সবসময় একদম লম্বালম্বি ভাবে রাখতে হবে, তবেই সঠিক পাঠটা পাওয়া যাবে। কি বললাম বোঝা গেল? 5 সেন্টিমিটার বা 5.2 সেন্টিমিটার হোক বা 5.6 সেন্টিমিটার হোক, যে মাপেরই সরলরেখা আমাকে টানতে বলুক না কেন, আমাকে যতদূর পর্যন্ত হবে, 5.6 সেন্টিমিটার যতদূর পর্যন্ত হবে, ততদূর পর্যন্ত আমার চোখটাকে, মানে সেই দাগের উপরে আমার চোখটাকে একদম লম্বালম্বি ভাবে রাখতে হবে। কি বললাম বোঝা গেল? আর লম্বন ত্রুটি মানে কি? যদি চোখটাকে যদি একটু ঘোরানো, বিভিন্ন অ্যাঙ্গেলের দিকে যদি চলে যায়, তখন কি হবে? পাঠটা ভুল হয়ে যাবে। তখন কিন্তু এই 5.6, যদি বলে 5.6 মিটার দৈর্ঘ্যের একটা সরলরেখা মিটার স্কেলের সাহায্যে টানো, তাহলে 5.6 পর্যন্ত যে দাগটা থাকবে, ঠিক আছে, সেই দাগের উপর যদি চোখটা যদি লম্বালম্বি ভাবে যদি না থাকে, ওই স্কেলটা রেখে আমি দূর থেকে এরকম ভাবে টানছি, চোখটাকে একদম ওই দাগের উপরে একদম লম্বালম্বি ভাবে থাকবে, তবেই সঠিক পাঠটা পাওয়া যায়। তাহলে এতক্ষণ দৈর্ঘ্যের ব্যাপার হলো। এবারে আমরা যে রাশিটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে সময়। সেই রাশিটা সময়, ঠিক আছে। তাহলে সময় মাপার জন্য এখানে অনেক কিছু ব্যবহার করা হয়েছিল, তাই তো। এখানে সময় মানে কি? মনে করো একটা ঘটনা, এই যেমন আমরা মনে করো এই যে ক্লাসটা, তাহলে কটা থেকে শুরু হয়েছে আর কটা পর্যন্ত আমরা ক্লাসটা করব, তার জন্য কি আছে? সময় মেজারমেন্টের জন্য আমরা কি করি? ঘড়ি ব্যবহার করি, তাই তো। তাহলে এখানে একটা জিনিস বলেছে যে বিভিন্ন ধরনের ঘড়ির সাহায্যে আমরা কি করতাম? সময় পরিমাপ করি, তাই তো। বিভিন্ন ধরনের ঘড়ির সাহায্যে আমরা কি করি? সময় পরিমাপ করি। বিভিন্ন ধরনের ঘড়ির সাহায্যে আমরা কি করি? সময় পরিমাপ করি। সেই পয়েন্ট করে করে, তাহলে প্রাচীন কাল থেকে আমরা কি করছি? সময় পরিমাপ করে আসছি। তখন তো আর এইরকম এখন যে ঘড়ি, সেই ঘড়ি তো ছিল না। তাহলে প্রাচীন কালে কি করতাম? প্রাচীনকালে সূর্য ঘড়ির সাহায্যে আমরা কি করতাম? সময় পরিমাপ করতাম। প্রাচীনকালে সময় পরিমাপের জন্য আমরা কি ব্যবহার করতাম? সূর্য ঘড়ি। সেই সূর্য ঘড়িটা কিসের ভিত্তিতে কাজ করতো? সেই সূর্য ঘড়িটা কিসের ভিত্তিতে কাজ করতো? ওই যে আহ্নিক গতি, পৃথিবীর যে আহ্নিক গতি, সেই গতির সাহায্যে কি করতো? সূর্য ঘড়ি কাজ করতো। কি বললাম? আহ্নিক গতির ফলে কি হয়? দিন রাত্রি হয়। আর বার্ষিক গতির ফলে কি হয়? বার্ষিক গতির ফলে সেখানে কি হয়? বছর, 1 বছর কমপ্লিট হচ্ছে, তাই তো। 1 বছর কি হচ্ছে? কমপ্লিট হচ্ছে। তারপরে 2 নম্বর পয়েন্টে বলছে বর্তমানে দোলক ঘড়ি, হাত ঘড়ি, টেবিল ঘড়ি, স্টপ ওয়াচ, এই সবগুলো আমরা ব্যবহার করি, তাই তো। মানে এখন
এখন আমরা কি ব্যবহার করি? এইসব দোলক ঘড়ি, হাত ঘড়ি, তাই তো, স্টপ ওয়াচ, এগুলো আমরা ব্যবহার করি, টেবিল ঘড়ি। আর নির্ভুল সময় পরিমাপের জন্য আমরা যেসব যন্ত্রগুলো আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে ক্রোনোমিটার, ওই যে মেট্রোনম, ইলেকট্রনিক ডিজিটাল ঘড়ি, স্টপ ওয়াচ, এগুলো আমরা নির্ভুল সময় পরিমাপের জন্য। কোনো রকম ত্রুটি থাকবে না, সময় একদম অ্যাকুরেট ভ্যালু পাবো, সঠিক একদম। তাহলে নির্ভুল সময় পরিমাপের জন্য আমরা কি ব্যবহার করব? ক্রোনোমিটার, মেট্রোনম, তারপরে এই যে ইলেকট্রনিক ডিজিটাল ঘড়ি, স্টপ ওয়াচ, এই যন্ত্রগুলো আমরা ব্যবহার করব। কি বললাম, বোঝা গেল? এবার এই যে ঘড়িগুলো, যে স্টপ ওয়াচ, এই যে ঘড়ি, ঠিক আছে, এই স্টপ ওয়াচ কি সময় পরিমাপের জন্য ব্যবহার করছি, বা মেট্রোনম সেটাও সময় পরিমাপের জন্য ব্যবহার করব, ইলেকট্রনিক ডিজিটাল ঘড়ি সেটাও কি করব, সময় পরিমাপের জন্য ব্যবহার করব, স্টপ ওয়াচ, তাই তো? তাহলে এই যে এইগুলো ব্যবহার করছি নির্ভুল সময় পরিমাপের জন্য। এবার প্রত্যেকটার ব্যবহার আলাদা। স্টপ ওয়াচ আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব, বা মেট্রোনম আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব, ঠিক আছে, ইলেকট্রনিক ডিজিটাল ঘড়ি সেটা কোন ক্ষেত্রে ব্যবহার করব, প্রত্যেকটার ব্যবহার কিন্তু আলাদা। আর প্রত্যেকটার সাহায্যে আমরা কত দূর পর্যন্ত সময় আমরা পরিমাপ করতে পারবো, তাই তো? তাহলে ওখানে স্টপ ওয়াচের সাহায্যে, ওই যে স্টপ ওয়াচের ব্যবহারের মধ্যে দেখ, কোথায় কোথায় ব্যবহার করা হয়? পরীক্ষাগারের বিভিন্ন পরীক্ষার সময়, দৌড়, কুইজ, সাঁতার প্রতিযোগিতার সময় আমরা কি করি? স্টপ ওয়াচ বা বিরাম ঘড়ি ব্যবহার। স্টপ ওয়াচ আর একটা নাম কি? বিরাম ঘড়ি। তাহলে স্টপ ওয়াচটা আমরা কোথায় ব্যবহার করছি? দৌড় প্রতিযোগিতায়, সাঁতার প্রতিযোগিতায়, পরীক্ষাগারের বিভিন্ন পরীক্ষার সময় টাইম মেজারমেন্টের জন্য আমরা কি ব্যবহার করব? স্টপ ওয়াচ ব্যবহার করব। ক্লিয়ার? স্টপ ওয়াচের আরেকটা নাম হচ্ছে বিরাম ঘড়ি। এর সাহায্যে আমরা, স্টপ ওয়াচের সাহায্যে 1/10 সেকেন্ড পর্যন্ত, স্টপ ওয়াচের সাহায্যে আমরা 1/10 সেকেন্ড পর্যন্ত সময় নির্ভুলভাবে পরিমাপ করতে পারবো, ঠিক আছে? 1/10 সেকেন্ড পর্যন্ত সময় আমরা নির্ভুলভাবে 1/10 সেকেন্ড বলতে পারি, বা 0.1 সেকেন্ড বলতে পারি। এই যে 1/10 সেকেন্ডের থেকে কম কিন্তু সময় হলে তখন কিন্তু আমরা স্টপ ওয়াচের সাহায্যে পরিমাপ করতে পারবো না। 0.1 সেকেন্ড পর্যন্ত সময় আমরা স্টপ ওয়াচের সাহায্যে, এর থেকে যদি কমে যায় তখন কিন্তু আর স্টপ ওয়াচের সাহায্যে মেজারমেন্ট করতে পারবো না। কি বললাম, বোঝা গেল? এই বুঝতে পেরেছিস? হ্যাঁ, মনে করে এইরকম একটা সময় দিয়ে দিল 0.001 সেকেন্ড, এই সেকেন্ডটা কিন্তু আমরা স্টপ ওয়াচের সাহায্যে মেজারমেন্ট করতে পারবো না। ক্লিয়ার? তারপর ঠিক একই রকম ভাবে তাহলে প্রত্যেকটা মেট্রোনমের ব্যবহার, ঠিক আছে, ক্রোনোমিটারের ব্যবহার, সিজিএম ঘড়ি বা পারমাণবিক ঘড়ির ব্যবহার, ইলেকট্রনিক ডিজিটাল ঘড়ির ব্যবহার, প্রত্যেকটা ঘড়ি, তাহলে প্রত্যেকটা ঘড়ির ব্যবহার কোথায় কোথায় ব্যবহার করা হয়, সেই ঘড়িটার সর্বনিম্ন কত সময় পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো, এইগুলো মাথায় রাখতে হবে। যেমন আমরা স্কেলের ক্ষেত্রে জেনেছি যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত মেজারমেন্ট করতে পারবো, এখানে ওই রকম ভাবে সর্বনিম্ন সময়টা, সব থেকে কম কত সময় আমরা মেজারমেন্ট করতে পারবো প্রত্যেকটার ক্ষেত্রে, তাদের ব্যবহার কোন কোন ক্ষেত্রে তাদের ব্যবহার করতে পারবো, এখানে কিন্তু এইসব জায়গাগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের দুটো রাশি সম্বন্ধে জানা হয়ে গেল, একটা হচ্ছে সময় আর একটা দৈর্ঘ্য। এরপরে আছে আয়তন। তাহলে আয়তন একটা কি রাশি? তাহলে আয়তন যদি আমি বলি, আয়তন স্কেলার রাশি না ভেক্টর রাশি? স্কেলার রাশি। এবারে যদি বলা হয় আয়তন লব্ধ রাশি না মৌলিক রাশি? মৌলিক রাশি। তা ওই জন্যই তো যেসব রাশি একটা মৌলিক রাশি নিয়ে তৈরি হতে পারে, তাহলে আয়তনটা কি? একটা মৌলিক রাশি, সেই মৌলিক রাশিটা কি? দৈর্ঘ্য। এক বা একাধিক, মানে সে দুটো মৌলিক রাশি নিয়ে তৈরি হতে পারে, তাহলে আয়তনটা তৈরি হচ্ছে শুধুমাত্র কোন মৌলিক রাশি নিয়ে? দৈর্ঘ্য। কারণ আয়তন একটা কি রাশি? লব্ধ রাশি। এক বা একাধিক, একটা লব্ধ রাশি শুধুমাত্র একটা মৌলিক রাশি নিয়ে তৈরি হতে পারে, তাই তো, বা একাধিক কি মৌলিক রাশি নিয়ে তৈরি হতে পারে। তাহলে এই আয়তনের মধ্যে একটাই মৌলিক রাশি আছে, কিন্তু সেই রাশিটা কবার আছে? সেই রাশিটা কবার আছে? 3 বার আছে, তাই তো? আয়তনের মধ্যে একটাই মাত্র মৌলিক রাশি আছে। লব্ধ রাশি হতে গেলে মনে রাখতে হবে যে সেখানে মৌলিক রাশি একটা থাকতে পারে, বা দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, মানে একাধিক থাকতে পারে। দুটোর বেশি হয়ে গেলে তখন আমরা কি বলি? একাধিক, তাই তো? এই তাহলে যেসব রাশির মধ্যে, লব্ধ রাশি মানে কি? যেসব রাশির মধ্যে একটা মৌলিক রাশি থাকতে পারে, তাহলে এখানে আয়তনের মধ্যে একটাই মৌলিক রাশি আছে, সেটা কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্যটা কবার আছে? 3 বার আছে। আয়তন মানে কি বলেছিলাম? দৈর্ঘ্যের কিউব বা দূরত্বের কিউব। তাহলে আয়তন একটা কি রাশি? লব্ধ রাশি। ক্ষেত্রফলও কি? লব্ধ রাশি। ক্লিয়ার? তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
তোমাদেরকে আমি অন্তরে অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছ স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছে। এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো, আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে, অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো, আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।